ভিডিও আজকে তো আমরা আজকে কিছু বেসিক কাজ শিখব। হ্যাঁ, কিছু বেসিক কাজ শেখার পর একটা টেমপ্লেট তৈরি করব বলতে গতকাল আমাকে কে যেন টেমপ্লেট পাঠাইছিল একটা, ওইটাই আমি খুঁজতেছিলাম, ওইটা পাচ্ছি না অবশ্য। আমাদের ব্যাচেরই আমি ডাউনলোড দিয়ে রাখছিলাম। হোমওয়ার্ক 4 না, এটা না, আচ্ছা এটা দেখলাম। হাসান ভাই তো না, কে যেন পাঠাইছিল মনে করতে পারতেছি না একদম। উজ্জ্বল ভাই না, কে যেন পাঠাইছিল, আমি একদম খেয়াল আসতেছি না। তো ওনার যে টেমপ্লেটটা, ওইটার আলোকেই আমরা আজকে একটা টেমপ্লেট তৈরি করব ছোটখাটো। তো ওইটা তৈরি করতে হলে আমাদের বেশ কিছু জিনিস আগে জানা লাগবে। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব, একদম পুরো এইচটিএমএল জুড়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। তারপর দেখা যাচ্ছে একটা তিনটা লেখা নেব, ওই লেখাগুলো আমরা স্ক্রিনের মাঝ বরাবর নিয়ে আসবো। তো স্ক্রিনের মাঝ বরাবর নিয়ে আসবো, প্লাস হচ্ছে ওইটাকে হোভার এফেক্ট দিব। আপনার ওইটার উপরে কার্সরটা নিলেই আপনার দেখা যাচ্ছে এটা অন্য কালার ধারণ করবে, মানে অন্যরকম, যেটাকে বসন্তের ছোঁয়া বলে। তো ওই কাজটা করতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে হোভার কি, আমাদেরকে জানতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে কাজ করে। তো এগুলা জানার পর ওই স্টেপটাতে যেতে হবে। তো মার্জিন কি, প্যাডিং কি, এগুলা সব জানতে হবে আজকে। তো আমরা শুরু করি। তো আমরা প্রথমে যে ফাইভ একটা ফোল্ডার নিলাম, এবং এই ফোল্ডারটাতে আমরা কি করব, আমরা আরেকটা ফোল্ডার করব। এই ফোল্ডারটা আমরা আসলে আমাদের সিএসএস এর জন্য ফোল্ডারটা খুলব। তারপর আরেকটা ফোল্ডার খুলব, ওইটা হচ্ছে ইমেজের জন্য। এখন ইমেজের জন্য আইএমজিও লিখতে পারেন, ইমেজেসও লিখতে পারেন, ওইটা আপনার সুবিধা মোতাবেক লিখবেন। ঠিক আছে, তো আরেকটা ফাইল খুলবো। ফাইল হচ্ছে আপনার আজকে যে কাজগুলা করব ওইগুলার উপর, যেমন index.html। ঠিক আছে, তো আমরা সিএসএস এর ভিতর সিএসএস অ্যাড করে দিই। সিএসএস একটা ফাইল খুলে ফেলি, ফাইলের নাম style.css দিলাম, style style.css। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা সাবলামে ঢুকলাম, ওইখান থেকে আমি পুরো ফোল্ডারটা এখন আপলোড করে দিব। ওপেন ফোল্ডার হচ্ছে আমার ডেস্কটপের ভিতর D5 সিলেক্ট ফোল্ডার। ঠিক আছে, এটার ভিতরে দেখেন সব ফাইল আছে, যেটাতে ক্লিক করব সেটাই আমার চলে আসবে সামনে। ঠিক আছে, তো আমি ইন্ডেক্সের মধ্যে লিখে ফেললাম আমাদের কাঙ্ক্ষিত HTML ট্যাব। আচ্ছা style.css এ লিখছি, হবে কিভাবে, HTML এ লিখতে হবে HTML। ঠিক আছে, ট্যাব। তো এসে গেল। তো আমরা বডির ভিতর আমরা কি করব, আমরা আজকে
দেখবো প্রথমে দেখবো যে লাইন হাইট। লাইন হাইট বলতে যে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কতটুকু হবে, বা ওই বাই ডিফল্ট এটা আমাদের ব্রাউজার বা আমাদের ওই সিস্টেমটা নির্ধারণ করে দেয়। এখন ওদের বাই ডিফল্টে আমরা যাবো না, আমরা আমাদের মতো করে কিভাবে লাইন হাইটটা ক্রিয়েট করতে পারি ওইটাই আমরা দেখবো। তো ওইটা যদি দেখতে চাই তাহলে আমরা প্রথমে একটা কি ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ, আর এটার মধ্যে আমি কিছু ট্যাক্স নিলাম, লরেমের ট্যাক্স, লরেম। আচ্ছা ঠিক আছে। তো ট্যাক্স নেওয়ার পরে এটা রেজাল্ট, আমরা এটার রেজাল্ট এখন দেখব। এই এখন দেখেন প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা লাইনের দূরত্ব কতটুকু, ঠিক আছে। আমরা এখন আমাদের সুবিধা অনুযায়ী একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কতটুকু বাড়ানো যায় বা আমাদের কতটুকু ইচ্ছা বাড়ানো ওইটা আমরা দেখব। তো কি করে দেখব ওইটা দেখতে হলে আমাকে ক্লাস নিতে হবে, ঠিক আছে। ক্লাস না নিলেও পি ট্যাগের মধ্যে আমি করে দিতে পারি, বা বডির মধ্যে করে দিলে পুরা বডিটার উপর আমার অ্যাক্সেস করে যাবে। পি ট্যাগের মধ্যে করে দিলে আপনার ইনলাইন সিএসএস না করে শুধু পি ট্যাগ ধরে যদি আমি সিএসএস লিখে ফেলি এক্সটার্নালে, সবগুলা পি ট্যাগ এরকম হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এরকমটা যেন আমার সবগুলা পি ট্যাগ না হয়। আমার অনেকগুলা কি ট্যাগ থাকতে পারে, তার মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগে আমি চাচ্ছি এই এফেক্টটা দিতে। তিনটা প্যারাগ্রাফ আছে, আমি তিনটা প্যারাগ্রাফ আমি মাঝখানে প্যারাগ্রাফটাকে দিব, ঠিক আছে। এটার জন্য আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। তো ক্লাস ক্রিয়েট করব কি নামে, লাইন হাইট। যেহেতু লাইন নিয়ে আমার কারবার, সেহেতু লাইন, হ্যাঁ, লাইন আন্ডারস্কোর দিয়ে এইচ দিয়ে দিলাম। আমি বুঝে যাবো যে লাইন আন্ডারস্কোর এইচ মানে লাইন হাইট। এটা আমাকে পরবর্তীতে মানে যখন আমার মাথায় চলে আসবে তখন আমার লাইন এইচ আন্ডারস্কোর এইচ যে ক্লাসের কথা ওইটা মনে হয়ে যাবে। তো আমি এটাতে আমার যে প্রপার্টিটা লিখবো, প্রপার্টি হচ্ছে লাইন হাইট, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা যদি প্রপার্টি হয়, দ্বিতীয়টা জানে আমি কি বলছিলাম, ভ্যালু। আচ্ছা, এখন ভ্যালু যদি আমি কত দেব, আমি যদি এটার ভ্যালু 300% দেই, ঠিক আছে। 300% ছাড়াও আমি পিক্সেলেও প্রকাশ করতে পারি। তো আমি 300% দিলাম। এখন 300% দিলেই কি আমার এখন কাজ করবে? HTML এ যদি আমি এটা রিলোড দেই তাহলে কি কাজ করবে? এখন যদি আমি রিলোড দেই, আমার মাঝখানের যে প্যারাগ্রাফ এটা কি 300% আপনার লাইন গ্যাপ হবে? কেন? রাইট। তো আমি এখানে লিংক করে ফেলি li and লিংক, ঠিক আছে, ট্যাব। তো এটার যে href হাইপারলিংক রেফারেন্স, তো ওইটাতে আমি কোন ফোল্ডারের ভিতরে রাখছিলাম, আমি css ফোল্ডারের ভিতরে রাখছিলাম এবং এটার নাম দিয়েছিলাম style.css, ঠিক আছে। কিন্তু আমি ওইটার যে ক্লাস, ঠিক আছে, ক্লাস কিন্তু আমি এখন কল করি না। এখন ক্লাস আমি কল করব, আমি এটার ভিতরে যদি কল করি ক্লাস, ঠিক আছে, ক্লাস কল করে পেস্ট করে দেই, দিয়ে এবার দেখি আসলে কি হয়। এই যে দেখেন, ঠিক আছে, প্রত্যেকটা লাইন দেখেন মাঝখানে 3টা লাইন, প্রায় 300% করে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব ক্রিয়েট হয়েছে, দেখছেন? এটা আপনি পার্সেন্টে সরি এটা যদি আপনি পার্সেন্টেজ যদি আপনি 150 দিয়ে দেন তাহলে কি হবে, বা হচ্ছে 200, ঠিক আছে। তো লাইন হাইটের যে বিষয়টা ওইটা কি আমরা বুঝতে পারছি?
লাইন হাইটের যে প্রপার্টিসটা, এই প্রপার্টি কাজ করে হচ্ছে আপনার ওই একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কতটুক হবে। যেমন আমি যদি এখন লাইন হাইটটা যদি 500 দিই, 500% যদি দিই, তার মানে আমার 5 গুণ আমার স্বাভাবিক যে লাইন হাইটের দূরত্ব ছিল তার থেকে আমার 5 গুণ বেশি হয়ে যাবে। এই যে দেখেন 5 গুণ বেশি হয়ে গেল। ঠিক আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আমি এটাকে আমার ইচ্ছা মতে করতে পারবো যে আমি কতটুকু চাই পার্সেন্ট, বা হচ্ছে আমি চাইলে পিক্সেল হিসাবে আমি পিক্সেলও করতে পারবো, যেমন 100 পিক্সেল। এটা পিক্সেলে প্রকাশ করতে পারি, পার্সেন্টেও প্রকাশ করতে পারি। পার্সেন্টেজে প্রকাশ করতে চাইলে ওইটা আমাদের খুশি, বা সিএসএস লেখার সময় আমাদের যেটা মনে আসে বা মনে হয়। পিক্সেল দিলে আপনি বারে বারে পিক্সেলটা আপনার চেঞ্জ করে করে দেখতে হবে আর কি। আর পার্সেন্ট দিলে আপনি বুঝবেন যে আমি একটা স্বাভাবিক যে লাইন ওইটা থেকে আমি 1.5 গুণ বেশি চাই, তার মানে 150% হয়ে যাবে। আর 2 গুণ বেশি চাইলে 200%, তা 2.5 গুণ বেশি চাইলে 250%। এভাবে ক্যালকুলেট করে আপনারা দিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল লাইন হাইট। আর আশা করি এটার কোনো সমস্যা নেই। তো দেখেন আমি পুরাটা একটা ডিবের মধ্যে নিয়ে নিই, এটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পার্টগুলো। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আমি পরবর্তীতে দেখাবো যে আমার যে এতটুক লেখা, ঠিক এতটুক লেখার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার অ্যাড করব। ঠিক আছে, আমি পুরাটা বডির মধ্যে অ্যাড করব না, আমি শুধু আমি চাই আমার এতটুক লেখার ভিতরে অ্যাড করব। তো আমরা কি করব, এটা এতটুক লেখার ভিতরে যদি আমি একটা ইমেজ অ্যাড করতে চাই, আমাকে প্রথমে একটা ইমেজ ডাউনলোড করতে হবে। আচ্ছা আমার কাছে মনে হয় অনেকগুলো ইমেজ আছে, যে কোনো একটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ইমেজটাই নেই। ইমেজ আমি কোথায় রাখবো? ইমেজ রাখবো ইমেজ ফোল্ডারের ভিতর। ইমেজ ফোল্ডারের ভিতর এটা ঠিক আছে, এটার একটা নাম দিয়ে দিই, বা ওইটাও হবে, কিন্তু ওইটা নেমটা অনেক বড় হয়ে যায়। তা আমি আমার খুশি মতো একটা নেম দিয়ে দিলাম, ছোট করে দিলাম, বা এটা যে সম্পর্কীয় ওই সম্পর্কীয় নেম আপনারা দিবেন। বিজি মানে ব্যাকগ্রাউন্ড 1। আপনারা আপনাদের সম্পর্কিত মানে যে আপনি যে কাজটা করতে চান ওই সম্পর্কীয় নামটাই দিবেন, তাহলে পরবর্তীতে যখন আপনি দেখবেন আপনার ফাইলগুলা বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমি যদি এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে ডিবের ভিতরে ক্লাস ফেলতে হবে। ঠিক আছে, তো আমি এই প্রপার্টিসটা আপাতত কমেন্ট করে বন্ধ করে দিই। তো দেখেন আমি কি প্রপার্টি ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য। একদম প্রপার্টির নাম একদম সহজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং এটার একটা ইউআরএল থাকবে। ইউআরএল মানে হচ্ছে এটা আমি কই থেকে ছবিটা আনবো। ঠিক আছে, ওই ছবিটা আমি কোথায় থেকে আনবো? ছবিটা আনবো হচ্ছে আইএমজি যে ফোল্ডারটা, ওই ফোল্ডারের ভিতর আমার ইমেজ আছে, আর ওই ইমেজটার নাম দিছিলাম বিজি 1 দিছিলাম। আচ্ছা কপি করে নেই, কারণ এটা এমন একটা জিনিস আপনার যদি একটা স্পেলিং যদি ভুল হয়ে যায়, ঠিক আছে, আপনার রেজাল্ট কিন্তু শো করবে না। তাই আমরা সবসময় ট্রাই করবো যে কপি করে নেওয়ার জন্য, মানে যে জিনিসগুলা খুব বেশি সেন্সিটিভ।
ঠিক আছে, এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগিয়ে দিলাম, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এটা দিয়ে দিলাম। এবার দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ পাইছি কিনা। কি ব্যাপার, পাই নাই কেন? line.h ক্লাসের মধ্যে ইউজ করছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হয় নাই কেন? কারণ এটা হচ্ছে এই যে ইমেজ, ঠিক আছে, ওই ইমেজের মধ্যে আমার ইয়া ছিল, কি বলে, দুই পাশে ইনভার্টেড কমা ছিল। ওইটা আমি কেটে ফেলছিলাম। ইনভার্টেড কমা যখন আমি ওই পিকচারের নেমটা যখন আমি ইনসার্ট করতে যাই, বা হচ্ছে নেমটা আমি চেঞ্জ করতে গেছিলাম, সেই সাথে আমি ইনভার্টেড যে কমাটা ওইটা আমি ডিলিট করে দিয়েছিলাম। ঠিক আছে, এই কারণে আসে নাই। তো আমি দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে দিলাম আবার। এবার দেখি, এবার আসলো না কেন? কি আসছো, আজ থেকে আমার সাথেই শুরু করলো নাকি এরকম? img ফাইল, img ভিতর bg1, আচ্ছা img এটার ভিতর এটা। আচ্ছা সমস্যা নেই, এইগুলো প্রবলেম হবেই। আমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় ওইটা দেখে নেব। background image, বডি ভিতর নিলেই বডি। আচ্ছা এটা তো ঠিকই আছে, তার মানে এটা কি ডিভের ভিতর নেওয়া যায় না? তার মানে আমরা একটা ভিতরে যদি নিতে চাই, প্যারাগ্রাফের ভিতরে, নির্দিষ্ট প্যারাগ্রাফের ভিতরে ক্লাস, এবার আমার ব্যাকগ্রাউন্ড ইমেজই লোড হচ্ছে না কেন? কি সমস্যাই পড়লাম এটা? ক্লাস চেঞ্জ করে দিই, এবি ব্যাকগ্রাউন্ড img ইমেজ url img স্ল্যাশ, আচ্ছা হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন? এটা আসলে কিসের কারণে হচ্ছে না? তাহলে কি প্রবলেম হইল? কোন জায়গায় প্রবলেম হইল? তার মানে এই জায়গায় কি আমার অন্য ক্লাসগুলা কাজ করবে?
P10 বডিতে নিলে তো কাজ করবে। বডি ছাড়াও আপনি প্যারাগ্রাফ বা যেখানে খুশি ওইখানেই নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, আচ্ছা ইউআরএলটা এটা একটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। তারপরে এটা কাজ না করার কথা না। কি আশ্চর্য ব্যাপার। ইন্সপেক্ট, হ্যাঁ রাইট, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখা লাগবে। ওই সময় ক্লাস কি ইন্সপেক্ট এলিমেন্ট, আচ্ছা এলিমেন্ট করে আমার দেখা লাগবে। জিনিসটা হচ্ছে না যেহেতু এটা তো আমি বডিতে দিয়ে দিই, বডিতে যদি দিয়ে দিই তাহলে কি বডিতেও পাচ্ছে না। তার মানে এটার প্রবলেম কি? এটা কি ইমেজের প্রবলেম? তাহলে কিন্তু আমার অন্যান্য সিএসএস দেখা যাচ্ছে পাচ্ছে কালার রেড। কালার রেড যদি আমি দিয়ে দিই আমার লেখার কালারটা রেড হয়ে যাচ্ছে, তার মানে আমার সিএসএস পাচ্ছে। তার মানে আমার কোথাও গন্ডগোল আছে। গন্ডগোল হয় আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখাটায় গন্ডগোল আছে, অথবা হচ্ছে আমার ছবিতে গন্ডগোল আছে। ও আচ্ছা, এটা তো পিএনজি ফাইল, শিট। মানে একদম ইয়ে করে ফেলে একটা সাথে আরেকটা। তার মানে জেপিজি ফাইল কি এখানে আছে? না, জেপিজি ফাইল একটা ডাউনলোড দিয়ে নিই। জেপিজি ইমেজ আচ্ছা, ওই জেপিজি ইমেজ একটা ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড জেপিজি ইমেজ, এটার নাম কি ছিল তাও বলে নেব। এটা বডিতে ক্লাস এ, আচ্ছা পি টেকের ভিতর ক্লাস এ নিলাম। এটা বডিতে আগে প্রয়োগ করে দিচ্ছি, তাও পাচ্ছে না। বডিতেও পাচ্ছে না, এ টেকেও পাচ্ছে না। তার মানে আমার কি আচ্ছা, আপনাদের যদি এরকম প্রবলেম হয় কোনো সমস্যা নেই, আমি ফাইল আবার নতুন করে আরেকটা ক্রিয়েট করে নিই।
ক্লাসটা ক্রিয়েট করে নেই, কারণ ওইটার মধ্যে হয়তো বা লিঙ্ক আপের সমস্যা থাকতে পারে। hello.html style.css আচ্ছা পিকচারটা দিয়ে দিলাম। আবারও সেম প্রবলেম ছিল। আচ্ছা তো HTML এ আমরা আবার HTML লোড দিলাম, তারপর এখানে আবার কি ট্যাগ নিয়ে নিলাম। তো কি ট্যাগের মধ্যে লরেল কিছু দামি টেক্সটগুলো আমরা নিয়ে আসলাম। তারপর স্টাইলের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের নাম দিয়ে দিলাম বিজি আন্ডার আচ্ছা রাইট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে ইউআরএল এর মধ্যে এটা জেপিজি। এরকমটা হওয়ার কথা না। লিঙ্ক STYL style.css এবার তাহলে আমরা দেখি কি রেজাল্ট পাই। এই যে এবার পাইছে, তার মানে এটা হচ্ছে আমার নির্দিষ্ট প্যারাগ্রাফের ভিতর ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে গেল। তো আগের বার কেন পেল না? আগের বার না পাওয়ার অন্যতম কারণ কি ছিল? আগের বার কেন পেল না তাহলে? ইমেজের সাইজ কোনো ফ্যাক্ট না। আগের বার কিসের জন্য পাইছিল না? আমরা সব সময় যদি একটা প্রবলেমে পড়ি ওই প্রবলেম নিয়ে আমরা গাটাগাটি করব, যত পারি গাটাগাটি করব, কারণ একটা প্রবলেম যখন আপনি নিজে সলভ করে ফেলতে পারবেন, আপনি এই প্রবলেমের জন্য দ্বিতীয়বার কারো দ্বারস্থ হওয়া লাগবে না। আপনি নিজেই বুঝবেন যে আপনি কিসের জন্য যে আপনার এমনটা হয়েছে, বা পরবর্তীতে এরকম প্রবলেমে পড়ার সাথে সাথে আপনার মাথায় ক্যাচ করে ফেলবে যে এর কারণে এরকমটা হয়েছে। style.css image image আচ্ছা ইমেজটা আমি বাইরে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা এটা না তো নোটপ্যাডে কাজ করতেছিলাম। ডট jpg ডট এ ছিল প্লাস এ। না আগেরটার মধ্যে একদম আসে না, কিসের জন্য আসে না এটা আল্লাহ মাহবুব একমাত্র জানে। এটা প্রবলেম ফেস করবো। তো আমরা যে নিউ ফাইলটা আমরা ওপেন করছি, ঠিক আছে, নিউ ফাইল নিউ ফোল্ডার 2, ঠিক আছে।
তো নিউ ফোল্ডার 2 এর মধ্যে দেখা যাচ্ছে আমরা আমরা একটা প্যারাগ্রাফ নিলাম এবং যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে নিয়ে আসছি, কারণ একটা ক্লাস ক্রিয়েট করছি এবং একটা ক্লাস ডট বিজি নামে একটা ক্লাস ক্রিয়েট করছি। তো ঠিক ওই নামটাই আমাকে দিয়ে দিতে হবে, পি ট্যাগের ভিতর ক্লাসের ভিতর দিয়ে দিতে হবে। আর ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ওইটার সিম্বল হচ্ছে বা ওইটার যে প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ, ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ, ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ। তো আমরা দেখেন, আমরা যদি এই লাইন আরো বড় করতে চাই, আরো বড় করতে চাই, লরেন দিয়ে আরো বড় করলাম, তো বড় করার ফলে আমাদের আলটিমেটলি যে রেজাল্টটা কি হলো, এই ইমেজটাও বড় হয়ে যাচ্ছে, তো এই ইমেজ হচ্ছে আপনার সাইজে মনে হয় এমনিতেই বড় জায়গা নিয়ে নিয়েছি। তো এটা আমরা সাইজ যদি ছোট থাকতো তাহলে ইমেজটা কিন্তু বারবার রিপিট হতো। তো এটা সাইজটা আমরা বাই ডিফল্ট আমরা নিজেরাই ছোট করে ফেলি, করে দেখি এটা কি হয়। 500 আচ্ছা, এই সাইজ যদি করে ফেলি তাহলে দেখেন এই যে ইমেজটা কিন্তু রিপিট হচ্ছে, ঠিক আছে, বারবার রিপিট হচ্ছে। দেখেন আমি আবারও আমি পি ট্যাগের ভিতর যে টেক্সটগুলা, এই টেক্সটগুলা বৃদ্ধি করছি। দেখেন বৃদ্ধি করার পর আমার যে ফলাফলটা দাঁড়ালো, দেখেন এই ইমেজ কিন্তু আপনার 3 বার রিপিট হয়েছে, ইমেজটা 3 বার রিপিট হয়েছে, তাই না? এখন আমি চাচ্ছি আমার ইমেজটা আমি রিপিট বন্ধ করে দেব, ব্যাকগ্রাউন্ড ইমেজের রিপিটটা আমি বন্ধ করে দেব। আর ব্যাকগ্রাউন্ড ইমেজের রিপিটটা যদি আমি বন্ধ করে দিতে চাই তাহলে আমি কি করব? তাহলে আমার একটা সিম্পল প্রপার্টিস আছে, আর ওই প্রপার্টিসের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে। তো ওই ব্যাকগ্রাউন্ড রিপিটের মধ্যে যখন আমি নো রিপিটটা লিখে দেব, দেখেন নো আর ই রিপিট, নো রিপিটটা যখন আমি লিখে দেব তখন এটার ফলাফল কি হয়। তো দেখেন আমি নো রিপিট লিখে দিলাম, নো রিপিট লেখার সাথে সাথে নোর পরে হাইফেন হবে, অবশ্যই একটা হাইফেন দিতে হবে আপনাকে। দেখেন জিনিসটা কিন্তু আমার আর হইল না বলতে কি আমার রিপিট হইল না। আপনার ইমেজের সাইজ যদি ছোট থাকে, আপনার মনিটর থেকে যদি ইমেজের সাইজটা ছোট থাকে তাহলে আপনার এই ইমেজটা বারবার আপনার অটোমেটিক্যালি রিপিট হয়ে যাবে। আর যদি আপনার ইমেজের সাইজটা যদি বড় থাকে, রেজুলেশনটা যদি আপনার মনিটরের মতো বড় থাকে বা তার সাথে বড় থাকে, তাহলে এই জিনিসটা ওইভাবে রিপিট হয় না। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে দিলাম, ঠিক আছে, নো রিপিট দিয়ে দিলাম, যার ফলে দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা অংশে আমার এরকমটা হয়ে গেছে। তো আমার এই প্যারাগ্রাফটা যদি আমাদের আরো বড় থাকতো তাহলে কি হতো? আমি এই প্যারাগ্রাফটা আরেকটু বড় করতেছি, দেখেন কি হয়। এই যে দেখেন, তো দেখেন তার যে সাইজ, নো রিপিট লেখার সাথে সাথে তার সাইজটা সে নিজেই গ্রহণ করে ফেললো। এটা সাইজ যদি আরেকটু বড় হইতো তাহলে সে আরেকটু পিকচারটা আরেকটু বেশি
জায়গা ক্ষেত্র। আমি যদি এই রিপিটের জায়গায় যদি আমি লিখে দেই রিপিট এক্স, তাহলে কি হবে? রিপিট এক্স, যদি রিপিটের জায়গায় আমরা রিপিট এক্স লিখে দেই তাহলে কি হবে? রিপিট এক্স যদি লিখে দেই তাহলে আমরা দেখতে পারবো পিকচারটা এই যে একদম কলাম, মানে যেদিকে কলাম ছিল ওই কলামের দিকে আপনার কলাম না, এটা একটা র। ঠিক আছে, আপনার দেখা যাচ্ছে ছবিটা বাম থেকে ডান দিকে রিপিট হচ্ছে, বাম থেকে ডান দিকে রিপিট হচ্ছে। এখন আমি এটাকে যদি রিপিট ওয়াই লিখে দিই, ঠিক আছে, রিপিট যদি ওয়াই লিখে দিই তাহলে দেখা যাচ্ছে এটা উপর নিচে আপনার যতটুক থাকবে ঠিক উপর নিচে আপনার ততটুকের মধ্যে সে রিপিট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসটা কতটুক রিপিট হবে এটা আপনি নিজে নির্ধারণ করে দিবেন। ঠিক আছে, তো এটাকে কি করবেন, আমি একটা কমেন্ট দিয়ে বন্ধ করে দিই। তো কমেন্ট দিয়ে বন্ধ করে দিই, তো দেখেন কমেন্ট দিয়ে বন্ধ করার সাথে সাথে যে ডিফল্টটা রিপিটটা সে রিপিটটা পেয়ে গেছে। তো আমি চাচ্ছি আমার যে ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিপিটের সাইজ আমি নির্ধারণ করে দিব। তাহলে আমার একটা প্রপার্টি আছে, প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ এই ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমি 600 পিক্সেল দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সে কি ফলাফল প্রকাশ করবে? দেখেন সে প্রত্যেকটা ইমেজ আপনার 100 পিক্সেল আকারে হয়ে সে বারবার অনেকবার কিন্তু রিপিট করছে। একটা পিকচারের সাইজ, আপনি এটা পিকচারের সাইজটা আপনি নির্ধারণ করে দিলেন যে আপনার ব্যাকগ্রাউন্ড পিকচারের সাইজ কতটুকু হবে, 100 পিক্সেল দিয়ে দিলেন। ঠিক আছে, এই 100 পিক্সেলে দেখেন সে কতবার রিপিট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 30 40 এদিকে 1 2 3 4 5 6 অলরেডি 7। প্রায় হচ্ছে আপনার 77 বা প্লাস মাইনাস এরকম বার সে রিপিট হয়েছে। ঠিক আছে, তো আমরা এটাকে যদি আবারও ব্যাকগ্রাউন্ড রিপিটের আর যে অপশনটা, ঠিক আছে, ওইটা যদি আমরা ইউজ করি, যে প্রপার্টি আছে ওইটা যদি আমরা ইউজ করি ব্যাকগ্রাউন্ড রিপিট এবং এটাকে আবারও নো রিপিট দিয়ে দিই, যদি নো রিপিট দিয়ে দিই, দেখেন এটা সাইজ কিন্তু আমি এখানে নির্ধারণ করে দিচ্ছি আপনার 100 পিক্সেল, সেই কিন্তু 100 পিক্সেলই জায়গা খাইছে। এটাকে যদি আমি এখন 700 পিক্সেল করে দিই, 700 নো রিপিট দিয়ে যদি 700 পিক্সেল করে দেই, সে দেখেন 700 পিক্সেলের জায়গা খাইছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে আমাদের যে জিনিসটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার একই জায়গার মধ্যে ফিক্স থাকবে, নড়বে না। তো এটার জন্য আমি আরো কিছু প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিই। অন্য প্যারাগ্রাফ গুলোর মধ্যে এই ইমেজটা যায় নাই। কিসের জন্য যায় নাই? কারণ আমি এই ইমেজটাকে নির্ধারণ করে দিছি ক্লাসের মাধ্যমে যে সে এই প্যারাগ্রাফটার মধ্যেই থাকবে, একদম পি প্যারাগ্রাফের মধ্যে একটা আমি ক্লাস নির্ধারণ করে দিছি।
ঠিক আছে, বিজি আন্ডারলাইন এই ক্লাস দিয়ে আমি নির্ধারণ করে দিছি এবং সে এটাই করছে। এই ক্লাসটা যদি আমি ডিবের মধ্যে দিয়ে দিই, একটা নির্দিষ্ট ডিব নিয়ে যদি ডিবের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখি আমরা যে এটা আসলে কি কাজ করে।